আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার একজন প্লেয়ারকে খুবই ভালো লাগে, তার অ্যাটিটিউড, তার ওয়ার্ক রেট, তার চিন্তা ভাবনা, তার দর্শন, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে অন্তত এমন একজন প্লেয়ারকে পাওয়া গেছে যাকে দেখে আসলে মনে হয় যে হি ইজ আ ভেরি লার্নেড গাই, হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গাই, এবং তিনি আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে, নিজের ক্রিকেটটাকে নিয়ে, ক্রিকেট ইন ওভারঅল মানে একটা কমপ্লিকেটেড স্পোর্ট, এই কমপ্লিকেটেড স্পোর্টটাকে খুব ভালোভাবে ধারণ করতে পারেন। হি হ্যাজ আ ভেরি ভেরি গুড ক্রিকেটিং ব্রেইন। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন বাই নাও আমি কার কথা বলতে চাইছি। বাংলাদেশের বর্তমান টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথাই বলতে চাইছি। গতকাল 18 মিনিটের একটা প্রেস কনফারেন্সে তিনি আলোচনা করেছেন এবং একলাই তাকে চলে আসতে হয়েছিল, যেহেতু গতকাল বাংলাদেশের ক্রিকেট টিমের ট্রেনিং সেশন ছিল না, একটা বিরতি ছিল এবং তারা অস্ট্রেলিয়া যাওয়ার আগে শেষবারের মতো হয়তো একটু রিল্যাক্সেশনের সুযোগ পাচ্ছে, কারণ অস্ট্রেলিয়ায় ভেরি সুন তাদের রওনা দিতে হবে। প্রথম ব্যাচটা আজকে রাতেই রওনা দিচ্ছে এবং অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ 6ই আগস্ট তাদের প্রথম ওয়ার্ম আপ গেমটা খেলবে, 3 দিনের একটা ম্যাচ অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে, এবং তারপর প্রথম টেস্টটা শুরু হবে অগস্টের 13 তারিখ থেকে, যেটা একটা ঐতিহাসিক টেস্ট সিরিজের অংশ। সো নাজমুল হোসেন শান্ত তিনি প্রেস কনফারেন্সে 18 মিনিট ধরে যখন কথা বলেছেন, তার মধ্যে শুরুতেই সাংবাদিকরা কিছু জিজ্ঞেস করে ওঠার আগেই তিনি সাংবাদিকদেরকে উল্টো একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশ দলের কাছ থেকে এই অস্ট্রেলিয়া সিরিজে এক্সপেকটেশনটা কি আছে বাংলাদেশের সাংবাদিকদের। তারা ইন জেনারেল বলেছেন একটা অ্যান্সার, সেটা হচ্ছে ভালো ক্রিকেট খেলা। নাজমুল শান্ত তখন রিপ্লাইটা দিয়েছেন কি আপনি দেখেন, তিনি বলেছেন যে আমি যদি এই প্রশ্নের জবাব, আপনারা যদি এই প্রশ্নটা আমাকে করতেন, আমি যদি জবাবটা এটা দিতাম যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আপনারা কি মানতেন? মানে বেসিক্যালি তিনি প্রথম একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছেন, ওখানে এক্সপেকটেশনটা বাংলাদেশের ক্রিকেটের ওপর জার্নালিস্টদের হোক কিংবা ক্রিকেট প্রেমী আমরা যারা রয়েছে, বাংলাদেশের ক্রিকেট সমর্থক, তাদের জন্যই হোক না কেন, এক্সপেকটেশনটা একটা রিয়েলিটির মধ্যে তিনি নিয়ে আসতে সক্ষম হয়েছেন একটা প্রথম ছোট একটা মুভ দিয়ে। এই ব্যাপারটাকে অনেকে খুব নর্মালি দেখতে পারেন, বাট মজার বিষয় হচ্ছে এটা আসলে এতটা নর্মাল না। আপনি বাংলাদেশের কয়জন ক্যাপ্টেনকে আসলে দেখেন এতটা প্রিপেয়ার্ড হয়ে মিডিয়াকে ফেস করতে এবং নিজের একটা পরিকল্পনা নিয়ে মিডিয়াকে ফেস করতে, যে হ্যাঁ দিস ইজ হাউ আই ওয়ান্ট টু অ্যাপ্রোচ দিস, এবং কেউ কিছু বলার আগেই আমি এক্সপেকটেশনের লেভেলটা একটা জায়গায় নিয়ে আসবো এবং মানুষজনকেই আসলে একটু এডুকেট করার যে বিষয়, দিস ইজ হাউ ইউ পারফর্ম ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া। অবভিয়াসলি ক্রিকেট মাঠে ক্রিকেটার হিসেবে আপনার পারফরমেন্স আলাদা একটা জায়গায় থাকবে, বাট যার মাথায় এই ইন্টেলিজেন্সগুলো আছে, যার মধ্যে ইনেট ছোট ছোট ডিটেল নিয়ে চিন্তা ভাবনা আছে, তার কাছ থেকে কিন্তু আপনি ক্রিকেট মাঠেও অনেক ভালো কিছু এক্সপেক্ট করতেই পারেন। সেই আশাটা অনেকটুকু বেড়ে যায় তার মতো একজন ক্যাপ্টেনকে যদি বাংলাদেশ পেয়ে যায়, এবং পেয়েছে তারা অবশ্যই। নাজমুল হোসেন শান্ত এই পুরো প্রেস কনফারেন্সে বেশ কিছু ব্যাপার নিয়ে আলাপ করেছেন। বাংলাদেশ ইনজুরি আক্রান্ত দল কিনা সেটার প্রশ্নে যখন এসেছিল, তিনি তখন বলেছেন যে না, সেই বিষয়টা নিয়ে আমি আসলে বদার্ড না মোটেও, কারণ বাংলাদেশ দলটা ইজ এ টিম অফ পার্টিকুলার স্কোয়াড, যেখানে অনেকগুলো প্লেয়ার্স আছেন এবং যারা যারাই সুযোগ পাচ্ছেন তারাই বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার এবং তারাই ভালো করার জন্য মনে প্রাণে নামবেন। বাংলাদেশ সবসময় প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই মাঠে নামে। সুতরাং এই জায়গার মধ্যে আমরা খর্বশক্তির দল কিনা বা ফোর্সড কিছু সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে কিনা সেগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করারই দরকার নেই, কারণ সেটা করলে একটা নেগেটিভিটি মাথার মধ্যে চলে আসে। সো তিনি পজিটিভ মাইন্ডসেটে আসলে এই সিরিজটাকে টার্গেট করছেন। এবং একটা ব্যাপার তিনি বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির স্কোয়াড নামাচ্ছে বাংলাদেশের এগেনস্ট এই টেস্ট সিরিজটার জন্য, তিনি বললেন যে আমি খুবই প্রাউড এই বিষয়টা নিয়ে, যে অস্ট্রেলিয়া তাদের ফুল স্কোয়াড নামাচ্ছে এবং তাদের ফুল স্কোয়াডকেই তারা ডিপ্লয় করছে বাংলাদেশের এগেনস্টে। সেখান থেকে বোঝা যায় বাংলাদেশের ক্রিকেটটাকে তারা কতটুকু রেট করছেন এবং কতটুকু সিরিয়াসলি ব্যাপারটাকে নিচ্ছেন। এটা অবশ্যই একটা গর্বের ব্যাপার এবং আমার কাছে মনে হয় যে তিনি এই ব্যাপারটা স্টেট করে আরও একবার আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছেন যে বাংলাদেশ, আমরা যেই ফরম্যাটটাতে সবচেয়ে বেশি নাজুক ছিলাম বা যে ফরম্যাটটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কমপ্লেন করতাম, যে টেস্ট ক্রিকেটের আমরা স্ট্যাটাস পাওয়ার পর থেকে এত বছর হয়ে যাচ্ছে, আমাদের ডেভেলপমেন্টটা কোথায়, আমরা কিন্তু একটা ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি এবং সেটা শুধুমাত্র আমাদের প্লেয়ারদের পারফরমেন্সে না, টিমের পারফরমেন্সে না, প্রতিপক্ষ কিভাবে কোন চোখে আমাদেরকে দেখছে সেই জায়গা থেকেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি অন্তত টেস্ট আঙিনাতে। এবং সেটা নাজমুল হোসেন শান্ত নিজে কিন্তু আবার মনে করিয়ে দিলেন সবাইকে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এইটাই তার ইন্টেলিজেন্সের আরও একটা স্বাক্ষর। এবং আমার কাছে যেটা মনে হয়, নাজমুল শান্তকে যে স্কোয়াডটা দেওয়া হয়েছে ফার্স্ট টেস্টের জন্য, সেই স্কোয়াডের ব্যবহারটা তিনি কতটুকু ভালোভাবে করতে পারবেন সেটা আমরা ডেফিনেটলি বুঝতেই পারছি যে তিনি তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন এই জায়গাটার মধ্যে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন অনেক সময় ছোট ছোট সিচুয়েশনগুলোতে আপনাকে কিন্তু খুব বড় সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে নাজমুল শান্তর প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ড সেটাও বেশ ভালো। অনেকে হয়তো বলেছেন যে হ্যাঁ তিনি মাঝে মধ্যে একটু নেগেটিভ ট্যাকটিক্সে চলে যান কিনা। 2025-এর যে গল টেস্ট আমার মনে আছে, সেখানে কিন্তু বাংলাদেশ জেতার চেষ্টা না করে হয়তো ড্র করেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই মাথাচাড়া দেন বা বলেন যে এখানে একটু পজিটিভ হওয়া যেত কিনা। বাট রিয়ালিটির জায়গাটাতেও আমাদের কিন্তু থাকতে হবে।
হবে। একটা অ্যাওয়ে সিরিজে যখন বাংলাদেশ যাচ্ছে, যে সেখানে কিন্তু আগে হার এড়ানোটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আমরা জেতার চিন্তা করব। তবে জয়ের জন্য যা দরকার সেটাও আবার তিনি আলাদা করে কিন্তু বলেছেন নাজমুল শান্ত। গতকাল প্রেস কনফারেন্সে একটা ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন যে তার বোলিং অ্যাটাকের উপর তার যথেষ্ট পরিমাণ আস্থা আছে এবং তিনি বিশ্বাস করেন যে এই দলটার অস্ট্রেলিয়ার 20টা উইকেট তুলে নেওয়ার সামর্থ্য রয়েছে এবং 20 উইকেট যদি নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে বড় একটা ভালো অ্যাডভান্টেজিয়াস জায়গায় পৌঁছে যাবেন বাই ডিফল্ট। সুতরাং ওই কনফিডেন্সটা থাকাও ইম্পর্টেন্ট যে আপনার কোন জায়গাটা আসলে শক্তিশালী এবং সেটাকে রেকগনাইজ করা। নাজমুল শান্ত কিন্তু সেই রেকগনিশনটাও তার বোলিং অ্যাটাককে দিয়েছে এবং আমি মোটামুটি শিওর যারাই যাচ্ছেন এই মুহূর্তে, আমরা তাসকিনের কথা বলতে পারি, ডেফিনেটলি খালেদ আহমেদের কথা বলতে পারি, মুশফিক হাসানের কথা বলতে পারি, হাসান মাহমুদের কথা বলতে পারি, দে উইল বি ভেরি কনফিডেন্ট গোয়িং ইন টু দিস টেস্ট সিরিজ। কারণ তাদেরকে ক্যাপ্টেন ব্যাক করছেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ তাদেরকে ক্যাপ্টেন ব্যাক করছেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সির তার ক্রিকেটীয় মস্তিষ্কের বহিঃপ্রকাশের যে জায়গাটা সেটা কিন্তু সেই প্রেস কনফারেন্সটাতে আবারও তিনি দেখাতে সক্ষম হয়েছেন এবং আমি খুবই এনজয় করি তার প্রেস কনফারেন্সগুলো। তিনি খুবই চমৎকারভাবে আসলে মিডিয়াটাকে হ্যান্ডেল করেন এবং যেসব প্রশ্নই আসুক না কেন সেগুলোর যেই ধরনের জবাব দেন সেটা গতানুগতিক গদ বাঁধা জবাবের অনেক বাইরে থাকে এবং ওটার মধ্যে অনেক ডিটেলস থাকে যেগুলো থেকে আমরা আসলে বেশ কিছু হিন্ট পেয়ে যাই যে তিনি তার টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট ওভারঅল কি চিন্তা করছে একটা পার্টিকুলার সিরিজ বা একটা পার্টিকুলার সিচুয়েশন নিয়ে। আমরা শেষ করি, ভিডিওটা শেষ করার আগে নাজমুল শান্তকে যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল লেফট হ্যান্ডেড ব্যাটারদের নিয়ে, সেটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন অবশ্যই এবং সেটা একটা কনসার্নের জায়গাও বটে। আমরা কিন্তু দেখছিলাম যে বাংলাদেশের এই যে স্কোয়াডটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর লেফট হ্যান্ডেড ব্যাটার্স আছেন। সৌম্য সরকার আছেন টপ অফ দ্য অর্ডারে, তানজিদ তামিম আছেন, সাদমান আছেন, মুশফিকুর রহিম তো নন, সেখানে মমিনুল হক আছেন, নাজমুল শান্ত আছেন, অর্থাৎ 5 জন টপ অর্ডার ব্যাটার আমাদের বাহাতি রয়েছেন, যার মধ্যে হয়তো 4 জন 11-এ সুযোগ পাবেন, একজন হয়তো বাদ পড়বেন। ওপেনিং স্লটে সাদমান, সৌম্য কিংবা ওদিকে তানজিদ তামিম, এই 3 জনের মধ্যে যে কোনো একজন হয়তো বাদ পড়ে যাবেন। সো 4 জন টপ অর্ডার ব্যাটার যারা বাহাতি, এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সেটা নিয়েও শান্ত তার কনসার্ন জানিয়েছেন এবং বলেছেন যে সেই অনুযায়ী তারা প্রস্তুতি আসলে নিচ্ছেন ঘরের মাটিতেই এবং সেই প্রস্তুতিটা নিয়ে তারা যাচ্ছেন। একটা বিষয়ে একটু অপরিষ্কার রয়েছে যে বাংলাদেশ আসলে ডারউইনে যে টেস্টটা হবে প্রথম টেস্ট, সেটার ব্যাপারে, সে মাঠের ব্যাপারে, সে কনটেক্সট সিচুয়েশনের ব্যাপারে খুব একটা বেশি ধারণা তাদের নেই, খুব বেশি একটা ডেটা নেই, কারণ সেই মাঠগুলোতে খুব একটা বেশি খেলাই হয় না অস্ট্রেলিয়াতে। বাট তিনি একটা বিষয় এনশিওর করেছেন যে যতটুকু ডেটা আনা সম্ভব তাদের ডেটা অ্যানালিস্টরা সেই কাজগুলো ডেফিনেটলি করছেন এবং তারা যেহেতু প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সেটা তাদের জন্য একটা ভালো দিক, কারণ তখনই ক্লাইমেটের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এবং পিচের কন্ডিশন কেমন, আউটফিল্ড কেমন, সেটার ব্যাপারে একটা ভালো ধারণা তারা পেয়ে যাবেন। সো ওভারঅল আই রিয়েলি এনজয়েড নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্স এবং বাংলাদেশের এই অস্ট্রেলিয়ার সাথে ঐতিহাসিক টেস্ট সিরিজে যাওয়ার আগে এই ধরনের একটা পজিটিভ নোটে বাংলাদেশের ক্যাপ্টেন যখন কথা বলে যান তখন অবশ্যই মনের মধ্যে একটা ব্যাপার উকিয়ে দেয় যে হ্যাঁ, নাহিদ রানা হয়তো খেলতে পারছেন না এই টেস্ট সিরিজে, এই টেস্ট সিরিজের মাহাত্মটা অনেক খানিকটুকু কমে হয়তো গেছে, অনেকের ইন্টারেস্ট লেভেল কমে গেছে, বাট দিন শেষে ইটস বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ হয়তো দে উইল প্লে আউট অফ দেয়ার স্কিনস, খুবই ভালো পারফর্ম করবে এরকম একটা আশা আমরা এখনো কিন্তু রাখতে পারি আন্ডার দ্য ক্যাপ্টেন্সি, আন্ডার দ্য লিডারশিপ অফ নাজমুল হোসেন শান্ত। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন শান্তর ক্যাপ্টেন্সি আপনাদের কেমন লাগে, তার মিডিয়া হ্যান্ডলিং আপনাদের কাছে কেমন লাগে এবং তার আন্ডারে বাংলাদেশের টেস্ট যে স্কোয়াডটা রয়েছে সেটার একটা ধারাবাহিক উন্নতি আপনারা কি সচক্ষে দেখতে পাচ্ছেন কিনা জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।